জ্বালানি সংকট মোকাবিলায় অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় বন্ধ হবে সব দোকানপাট। মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। রাশিয়া থেকে ২ মাসে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আনতে চায় সরকার। মিটবে ১.৫ মাসের চাহিদা। যুক্তরাষ্ট্রের সম্মতির জন্য চিঠির জবাবের অপেক্ষা। কৌশলী আলোচনার পরামর্শ। মার্চে রফতানি আয়ে বড় ধাক্কা। ৮ মাস ধরে বিশ্ববাজারে নেতিবাচক ধারায় পোশাক খাত। বৈশ্বিক অস্থিরতায় অনিশ্চয়তার মুখে ঘুরে দাঁড়ানোর পথ। সরকারকে কৌশলী হওয়ার তাগিদ। রাজধানীতে চড়া সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। ঊর্ধ্বমুখী খোলা সয়াবিন, পাম তেলের দর। দেশি সোনালির বাড়লেও নিম্নমুখী ব্রয়লার। এবং এবার ঈদে প্রত্যাশা মতো হয়নি সিলেটের পর্যটন ব্যবসা। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ভ্রমণ পরিকল্পনাতে। ছুটির দিনে কক্সবাজার সৈকতে ভ্রমণ পিপাসুর ভিড়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকে লেনদেন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত। বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে ৩ ঘণ্টা ব্যাপী মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। আহমেদ সালেহিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আর এই পরিস্থিতি মোকাবেলায় নানামুখী সিদ্ধান্ত নিতে সংসদ অধিবেশন শেষে সংসদ সচিবালয়ে বৃহস্পতিবার রাত 9:15টায় শুরু হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগের যে একটা 3 ঘন্টার বৈঠকে আসে বেশ কিছু সিদ্ধান্ত। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সেই সিদ্ধান্ত জানাতে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে, সেটাকে মোকাবেলার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি। এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সাপ্লাই লাইন ঝুঁকিতে পড়ায় সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা 1 ঘণ্টা কমিয়ে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকের লেনদেন হবে 9টা থেকে 3টা পর্যন্ত। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘণ্টা করে। 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস। ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত। 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। জরুরি প্রতিষ্ঠান ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল সহ সব দোকানপাট সন্ধ্যা 6টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমনটা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি খরচে নতুন যানবাহন এমনকি কম্পিউটার সামগ্রী না কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানপাট 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিকীয় সবার সবসময় যা থাকে সেগুলা খোলা থাকে। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে আগামী 3 মাস পর্যন্ত। সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে। এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুল্কমুক্তভাবে আমদানি করা যাবে বিদ্যুৎ চালিত বাস। আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, এইটার বদলে ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য স্কুলগুলো কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে 20%
শুল্ক ধার্য করা হবে। সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসবে, ইভেন কি কাজাকস্তানের থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের জন্য ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন ওয়ালিউল সাকিব, চট্টগ্রাম থেকে ফেরদৌস লিপি ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। শুরুতেই যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, এই মুহূর্তে আমরা ট্রাস্ট ফিলিং স্টেশনের যে চিত্র দেখতে পাচ্ছি সেটি কিন্তু ভোগান্তির একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। কারণ আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে এখানে রাত 10টা থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু অনেকে তেল নিতে পারেননি। আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তেলের দেখা পায়নি অনেকেই। তো এখানে যারা নিয়মিত তেল নিতে আসেন তারা কিন্তু বলছেন যে সাধারণত 2 থেকে 3 ঘন্টা কিংবা সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর কিন্তু তারা তেল নিতে পারেন। কিন্তু কালকে রাতের যে চিত্রটি সেটি কিন্তু তারা বলছেন যে তাদের স্মরণকালের যে ভোগান্তি সেটি কিন্তু মাত্রা ছাড়িয়ে গেছে। তো তারা বলছেন যে আসলে 24 ঘন্টা চালু থাকার কারণে রাতের বেলা কিন্তু শুধুমাত্র একটি মেশিনের একটি মাত্র নজেল দিয়ে কিন্তু বাইক এবং গাড়ি উভয় যানকে তেল দেওয়া হচ্ছিল। সে কারণে তারা বলছিলেন যে এত দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের লাইন ধরে থাকতে হচ্ছে। এবং আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম এখানে অনেকেই কিন্তু দীর্ঘ সময় ধরে না খেয়ে একেবারে অসুস্থ অবস্থায় পড়ে যাচ্ছিলেন। অনেকেই কিন্তু একেবারে ক্লান্তির চরম পর্যায়ে পৌঁছে গেছেন এবং আমরা দেখছিলাম যে অনেকে কিন্তু বাইক রেখে পাশে বসে বিশ্রাম নিচ্ছেন, কেউ কেউ কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়ছিলেন। এতটা আসলে দুর্ভোগের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যদিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সকাল 10টা পর্যন্ত কিন্তু এখানে একটি নজেল, পরবর্তীতে আমরা দেখেছি গাড়ির ক্ষেত্রে একটি নজেল এবং বাইকের ক্ষেত্রে একটি, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িতে হচ্ছে 2টি নজেল এবং বাইকের ক্ষেত্রে 2টি নজেল দিয়ে কিন্তু তেল দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে কিছুটা গতি কিন্তু এখানে বেড়েছে, যে লাইন আগানোর যে গতি সেটি। তবে যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু সেই তুলনায় এখনো পর্যন্ত কমেনি। বিশেষ করে রাত 2টা-3টা বাজে যারা এখানে এসেছেন এই ফিলিং স্টেশনে তারা কিন্তু এখনো অপেক্ষায় আছেন আসলে কখন নাগাদ তেল পাবেন, এবং দুপুরে আজকে যেহেতু শুক্রবারের জুমার নামাজ আছে সেই জুমার নামাজ আসলে পড়তে পারবেন কিনা সেই বিষয়ে কিন্তু সংশয় প্রকাশ করছেন অনেকেই। তো এই বিষয়ে যখন আমরা এই ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ কিংবা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ সময় ধরে এখানে এই পাম্পটি চালু থাকায়, বিশেষ করে রাতভর যখন চালানো হচ্ছে তখন তাদের এই যে মেশিনগুলো এবং নজলগুলোতে চাপ বেশি পড়ছে, সে কারণে তারা বলছেন যে তারা একটি কিংবা 2টি নজল দিয়ে চালু রাখতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন যে ইতিমধ্যে কিন্তু তাদের 2-1টি নজল সমস্যা দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই রাজধানী ঢাকার যে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনের সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রামের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। চট্টগ্রামেও একই অবস্থা। আসলে জ্বালানি তেল সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা, এবং সাপ্তাহিক ছুটির দিনে আমরা এই মুহূর্তে যে পেট্রোল পাম্পে অবস্থান করছি সেখানেও দেখতে পাচ্ছি যে কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু এই যে অপেক্ষার লাইন সেটা চলে গেছে, এবং যারা গ্রাহকরা আছেন তারা বলছেন যে ভোগান্তির সাথে আসলে তারা উদ্বিগ্ন যে জ্বালানি তেল আসলে কতদিন পাওয়া যাবে, কারণ জ্বালানি তেল না পাওয়া গেলে সব ধরনের যে পারিপার্শ্বিক কাজগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে। এই কারণে তারা উদ্বিগ্নের কথাও আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে তারা বলছেন যে নগরীর যে পেট্রোল পাম্পগুলো সেগুলোতে আসলে অধিকাংশই বন্ধ রয়েছে, গুটি কয়েক পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে, ফলে দেখা যাচ্ছে এক একজন ভোর থেকে অপেক্ষা করে আসলে প্রায় 5 থেকে 6 ঘন্টা পর তারা যে কাঙ্ক্ষিত জ্বালানি তেল সেটা সংগ্রহ করতে পারছেন। এবং একই অবস্থা কিন্তু নগরীর বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি, ফলে যেসব প্রান্তিক এলাকাগুলো আছে অনেকেই কিন্তু সেখানকার গ্রাহকরা শহরে ছুটে আসছেন তেল সংগ্রহের জন্য, কারণ সেসব প্রান্তিক এলাকায় কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু যে জ্বালানি তেল সেটা দিচ্ছে না, এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আসলে তারাও ডিপোগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ বা চাহিদা মতো যে তেল সেটা পাচ্ছেন না। যেখানে দেখা যাচ্ছে যে 2-3 গাড়ি তাদের তেলের প্রয়োজন, সেখানে দেখা যাচ্ছে যে 1 গাড়ি তারা তেল পাচ্ছেন। এবং তেল নিয়ে কিন্তু আমরা দেখেছি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে গাড়ির চালক কিংবা মালিক যারা আছেন তাদের কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে, অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খল অবস্থাগুলো কিন্তু আমরা পেট্রোল পাম্পগুলোতে দেখতে পাচ্ছি। এবং এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে অবৈধ মজুদের কথা বলছেন, সেই ওইসব অবৈধ মজুদ যেন না করতে পারে প্রশাসনের পক্ষ থেকে তারা অভিযান পরিচালনা
করছেন এবং গতকালও কোস্টগার্ড এবং যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের যে সদরঘাটের কর্ণফুলীতে একটি অয়েল ট্যাঙ্কার থেকে প্রায় 37,000 লিটার যে ডিজেল সেটা জব্দ করেছে। এর আগে সীতাকুণ্ড থেকে 25,000 লিটার এবং তারও আগে চট্টগ্রামের যে পতেঙ্গা এলাকা থেকে একটি ঝুপড়ি ঘর থেকে প্রায় 6,000 লিটার কিন্তু ডিজেল জব্দ করেছে। তো এইভাবে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু অবৈধ মজুদ ঠেকানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ চট্টগ্রামে যে জ্বালানি তেলের সংকট তা নিয়ে। দেখুন, একদিকে চৈত্রের যে খরতাপের উত্তাপ রয়েছে সেই উত্তাপকে কিন্তু উপেক্ষা করে আমরা দেখছি যে পঞ্চগড়ের যে সকল পেট্রোল পাম্প রয়েছে সেগুলোতে কিন্তু বাইকাররা জ্বালানি তেল সংগ্রহের জন্য কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। আমরা দেখছি যে পঞ্চগড়ের যারা বাইকার রয়েছে সকলে কিন্তু ফুয়েল কার্ড নিয়ে কিন্তু তাদের যে পেট্রোল বা জ্বালানির প্রয়োজন সেটা কিন্তু নিতে পেট্রোল পাম্পগুলোতে ছুটে এসেছেন। তবে বলে রাখি যে এই পেট্রোল পাম্প গুলোতে যে বাইকগুলো রয়েছে তাদের একটি অভিযোগ রয়েছে যে মাঝে মধ্যে কিন্তু যে ফুয়েল কার্ডের কার্যক্রম করা হয়েছে সেটা কিন্তু মেনে কিন্তু কার্যক্রম করা হচ্ছে না। তবে আমি বলে রাখি পঞ্চগড় জেলায় যে সকল 29টি পেট্রোল পাম্প রয়েছে প্রত্যেকটিতে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখছি যে ট্যাগ অফিসারের উপস্থিতিতে সেই যে সকল ফুয়েল কার্ড রয়েছে বা যে সকল যানবাহন রয়েছে তারা কিন্তু সে ফুয়েল কার্ড আনার পর ট্যাগ অফিসার সেখানে স্বাক্ষরিত করছেন এবং অনুমোদন দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটি বাইকে কিন্তু 300 টাকার করে কিন্তু জ্বালানি পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে। এইভাবে আমরা দেখেছি সকাল থেকে আজকে কিন্তু ছুটির দিনে উপচে পড়া ভিড়। আমি এই মুহূর্তে আছি করতোয়া ফিলিং স্টেশনে, এখানে কিন্তু অকটেন দেওয়া হচ্ছে। তো এই অকটেন নিতে কিন্তু বাইকাররা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে ফিউল কার্ড রয়েছে সেটার মাধ্যমে কিন্তু তেল সংগ্রহ করছেন। তবে আমরা এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ শুনেছি। অনেকেই বলছেন যে এই ফিউল কার্ডটি যেটি করা হচ্ছে সেটার কারণে কিন্তু তাদের অনেককেই ভোগান্তির শিকার হতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর। দেশের নানা প্রান্ত থেকে জ্বালানি তেলের সংকট সংক্রান্ত সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। রাশিয়া থেকে 2 মাসে অন্তত 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করতে চায় সরকার, যা দিয়ে কমপক্ষে 1.5 মাসের চাহিদা মেটানো সম্ভব। তবে নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পুরো বিষয়টি নির্ভর করছে মার্কিন সম্মতির ওপর। আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের রফতানি দফতরকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় জ্বালানি বিভাগ। ভারত সহ অন্যান্য দেশের নজির টেনে বিশেষজ্ঞরা বলছেন কৌশলী আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া আদায় করা সম্ভব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতায় ফের আলোচনায় রাশিয়ার জ্বালানি তেল। গত মাসে অপরিশোধিত তেল ও ডিজেল 2 ধরনেরই জ্বালানি আমদানি করতে মস্কোর প্রস্তাব পায় ঢাকা। তবে মধ্যপ্রাচ্যের তুলনায় ভারী হওয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের উপযোগী নয় দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সেজন্য রাশিয়া থেকে পরিশোধিত তেল কিনতে আগ্রহী জ্বালানি বিভাগ। আলোচনা চলছে 2 মাসে 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির, যা অন্তত 1.5 মাসের চাহিদার সমান। সরকার যদি রাশিয়ার সাথে লিঙ্ক করে এই 6 লক্ষ টন যদি আমরা আনতে পারি এটা খুবই ভালো। এটা কিন্তু তাদেরকে কুইক করতে হবে এটা, কারণ এটা আমেরিকা কিছুদিন পরে আবার বন্ধ করে দিবে। এই একটা সময় আছে যখন আমরা এইটাকে করতে পারি। তবে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সম্মতির উপর। নিষেধাজ্ঞায় শিথিলতা চেয়ে এর মধ্যে মার্কিন রফতানি দফতরে চিঠি দেওয়া হয়েছে। এখন অপেক্ষা ওয়াশিংটনের ইতিবাচক সাড়ার। ইউএসের সাথে আমাদের কথা হয়েছে, আমরা চিঠি লিখেছি। চিঠির উত্তর পেলে আপনারা জানেন যে স্যাংশন ওয়েবার না পেলে তো আমি ওই উৎস থেকে আসলে আনতে পারবো না। যদি আমরা ওয়েব হয় তখন দেখা যাবে কত দিনের জন্য হলো, কত মেট্রিক টনের জন্য হলো, সেটা ফাইনালি জানা যাবে এরপর। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ওঠে রুশ তেলের বিষয়টি। বিশ্লেষকরা মনে করেন জ্বালানি কূটনীতিতে দক্ষতা দেখাতে পারলে মিলতে পারে ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত। অন্য দেশকে যদি ছেড়ে দেয় তাহলে বাংলাদেশকে ছেড়ে না দেওয়ার কোনো কারণ নেই। এনার্জি ডিপ্লোম্যাসির অন্যতম হলো যে আমার নেগোসিয়েশন স্কিলটা আছে কিনা। আমাকে তাকে বোঝানো এটাই হলো যে আমার এখানে যদি এনার্জির ঝামেলা হয় তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। আমি যেটাকে তোমার দেশে পাঠাই সেটার দাম যদি বেড়ে যায় এবং সেখানে যদি ঝামেলা হয় তাহলে তো তোমারই ক্ষতি। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে প্রস্তাব এসেছিল রুশ তেল কেনার। তবে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পরে আর তেমন এগোয়নি আলোচনা। চলমান বৈশ্বিক সংকটে মুখ্য হয়ে দাঁড়িয়েছে জ্বালানি কূটনীতি।
এ অবস্থায় সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ যোগাযোগে যতটা সফল হওয়া যাবে ততই সহজ হবে জ্বালানি পরিস্থিতি সামাল দেয়া, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ঝুঁকিতে বিদ্যুৎ খাত। লোডশেডিং মোকাবিলায় এখন বড় ভরসা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু দেশের বৃহৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ প্রায় 7 মাস। তবে দীর্ঘ জটিলতার পর শুরু হয়েছে কয়লা সরবরাহ। শিগগিরই কেন্দ্রটি চালুর আশা কর্তৃপক্ষের। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। 2টি ইউনিটে 1320 মেগাওয়াট সক্ষমতার এই কয়লাভিত্তিক কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে গেলেও গত 7 মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তির টেন্ডার জটিলতায় কয়লা আমদানি ব্যাহত হলে গত বছরের 11 নভেম্বর উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চাপে পড়েছে দেশের জ্বালানি খাত। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেল ও LNGর দাম বেড়েছে, সরবরাহ হয়ে উঠেছে অনিশ্চিত। বর্তমানে দেশের প্রায় 40% বিদ্যুৎ আসে গ্যাস থেকে, আর তেল ভিত্তিক উৎপাদন থেকে প্রায় 17%। অথচ এই দুই খাতই এখন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে স্থিতিশীল বিকল্প হিসেবে সামনে আসছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। দেশে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা 6 থেকে 7,000 মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে প্রায় 4,500 থেকে 5,000 মেগাওয়াট। বিশেষজ্ঞরা বলছেন কয়লাভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে গ্রীষ্মকালীন বিদ্যুৎ সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এমন বাস্তবতায় গুরুত্ব বাড়ছে RNPL এর। অস্থায়ী চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আনা হচ্ছে 12 লাখ মেট্রিক টন কয়লা। এই কয়লা দিয়ে কেন্দ্রটির 2টি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালালে 3.5 মাসেরও বেশি সময় উৎপাদন সচল রাখা সম্ভব। কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে কয়লাবাহী একটি জাহাজ পৌঁছেছে, আরও কয়েকটি জাহাজ আসার পথে। পর্যাপ্ত মজুত নিশ্চিত করে চলতি মাসেই চালু করা হবে কেন্দ্রটি। কয়লা সংকট ছিল, যার কারণে কিছুদিন আমাদের ইউনিটগুলো বন্ধ ছিল। এখন এটি সমাধান হয়ে গেছে। একটা ভেসেল অলরেডি আমরা হাতে পেয়েছি, আরও কিছু ভেসেল আসতেছে। পর্যাপ্ত মজুদ সাপেক্ষে আশা করছি এপ্রিলের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। ইরান ইসরায়েল উত্তেজনার প্রভাব থাকলেও কয়লা আমদানিতে সরাসরি ঝুঁকি তুলনামূলক কম, কারণ বাংলাদেশের প্রধান সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া যুদ্ধক্ষেত্রের বাইরে। বিশেষজ্ঞদের মতে বর্তমান জ্বালানি সংকটে কয়লা ভিত্তিক বিদ্যুৎই তুলনামূলক স্থিতিশীল বিকল্প। তাই দ্রুত RNPLকে পূর্ণ উৎপাদনে আনা এখন জরুরি। প্রতিদিন 12 থেকে 13,000 মেট্রিক টন কয়লা ব্যবহার করে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম RNPL, আর তা দিয়েই দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10 ভাগ পূরণ করতে পারবে এই কেন্দ্রটি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। রাজধানীতে চড়া সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। ঊর্ধ্বমুখী খোলা সয়াবিন ও পাম তেলের দর। দেশি সোনালির বাড়লেও নিম্নমুখী ব্রয়লার। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, সবশেষ গত বছরের ডিসেম্বরে সয়াবিন, প্যাকেটজাত, বোতলজাত, খোলা পাম অয়েল এবং এই ধরনের যে ভোজ্য তেলগুলো আছে সেগুলোর দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার, এবং সেটির পরে গত ঈদ পর্যন্ত নির্ধারিত মূল্য কিংবা তার থেকে কম মূল্যেও কিন্তু তেলগুলো পাওয়া যাচ্ছিল। কিন্তু ঈদের পরে যে আসলে নতুন করে সাধারণ যারা ভোক্তা আছেন ভোজ্য তেলে, তাদের উপর বিশেষ প্রভাব পড়েছে, যেটি আসলে 1 লিটার লোজ সয়াবিন তেল 176 টাকা সরকার নির্ধারণ করেছিল, সেটি কেজি দরে হিসাবে 189 টাকার মতন পড়ে। সেটি এখন বিক্রি হচ্ছে 210 টাকা। অর্থাৎ গত কয়েকদিনের ব্যবধানে সেই সয়াবিন তেলের দাম বেড়েছে। একই সাথে পাম অয়েল, যেটি খোলা পাম অয়েল, সেটির দামও বেড়েছে 5 টাকা মাত্র 3 দিনের ব্যবধানে। এবং তারা যেটি বলছেন যে সপ্তাহখানেকের ব্যবধানে সেটির বাড়তি মূল্য অন্তত 15 থেকে 20 টাকার মতন, কারণ 165 সালে এই খোলা পাম অয়েল কিন্তু বিক্রি হয়েছে। এই হচ্ছে রাজধানী মৌলভীবাজারের যে পরিস্থিতি। অর্থাৎ অন্যান্য জিনিসপত্রের দাম সহনীয় কিংবা আগের মতো দামে থাকলেও এখন
সেটি কিন্তু কিছুটা বাড়তি। ভিন্ন চিত্র আমরা দেখেছি মুরগির বাজারের ক্ষেত্রে, সেখানে ব্রয়লার দাম কিছুটা কমেছে, বেড়েছে আবারও নতুন করে সোনালী এবং দেশি মুরগির দাম। আর সবজির বাজারে আপডেট যদি জানাতে চাই, অধিকাংশ সবজির দাম আসলে 70 টাকা বা তারও বেশি উপরে। আমরা দেখেছি কাঁকরোলের কেজি 220 টাকাতে কারণ বাজারে বিক্রি হচ্ছে, অর্থাৎ গত এক সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়েছে সবজির বাজার। তো রাজধানীর কাঁচা বাজার এবং মুদি বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। রমজান ঘিরে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হলেও মার্চে এসে ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রার অবস্থান ও তারল্য আবারও ঘুরে দাঁড়িয়েছে। সবশেষ বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা ও সম্পদ নির্ণয়ে দেখা যায় ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন এনওপি ও ফরেক্স হোল্ডিং এর আকার বেড়েছে, যার মানে ব্যাংক খাত তারল্য ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে সক্ষম হচ্ছে। তবে যুদ্ধ পরিস্থিতি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় আরও সতর্ক থাকতে হবে বলে মত বিশ্লেষকদের। নেট ওপেন পজিশন বা ব্যাংকের বৈদেশিক মুদ্রায় সম্পদ ও দায়ের পার্থক্য কতটুকু সে অনুযায়ী তার ঝুঁকি কতটা সে অবস্থানকে নির্ণয় করে। এই সূচক যত বেশি ইতিবাচক ও শক্তিশালী অবস্থানে থাকে তত বেশি নিরাপদভাবে বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনা করতে পারে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন এনওপি 2রা ফেব্রুয়ারি বেড়ে দাঁড়িয়েছে 1.8 বিলিয়ন মার্কিন ডলারে। এর আগে গত ফেব্রুয়ারিতে রমজানের পণ্য আমদানির চাপ থাকায় এই অঙ্ক নেমে এসেছিল 602 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বাজারে নগদ বৈদেশিক মুদ্রার তারল্যের অবস্থানও উন্নতির দিকে। আমদানির চাপ কমে যাওয়ায় নেট ফরেক্স হোল্ডিং বা ব্যাংকগুলোর হাতে থাকা মোট বৈদেশিক মুদ্রার নিট পরিমাণ একই সময় বেড়ে দাঁড়িয়েছে 3.39 বিলিয়ন ডলারে, যা ফেব্রুয়ারিতে ছিল 2.3 বিলিয়ন ডলার। বর্তমান সরকার এই দায় পরিশোধের ক্ষেত্রে যাতে চাপ না থাকে সেই কারণে কিন্তু আসলে অনেক ব্যয় সাশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটা কিন্তু খুব দ্রুত কার্যকর হবে। এটা কার্যকর হলে তখন কিন্তু আমাদের যে জ্বালানি সহ অন্যান্য পণ্য যে আমদানি সেটার চাপও কিন্তু কমবে এবং তখন কিন্তু ব্যাংকগুলোতে অতিরিক্ত চাপ থাকবে না বৈদেশিক মুদ্রা দায় পরিশোধের। সংশ্লিষ্টদের মতে সাময়িক চাপ থাকলেও ব্যাংক খাত তারল্য ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে সক্ষম হচ্ছে। তবে যুদ্ধ পরিস্থিতি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় আরও সতর্ক থাকতে হবে বলে মত বিশ্লেষকদের। আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে যদি যুদ্ধ থেমে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ব্যাংকগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে না। এবং আমাদের মূল কথা হচ্ছে যে একদিকে যে ব্যয় সাশ্রয় করতে হবে এবং অপ্রয়োজনীয় যে আমদানি সেটা করা যাবে না এবং খুব জরুরি যে পণ্যগুলো হবে শুধু সেটি আমদানি করতে হবে। এদিকে রিজার্ভ বাড়লেও ট্রেজারি বিলের বিপরীতে বৃহস্পতিবার একদিনে ব্যাংক খাত থেকে 3,500 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এসময়ের বাণিজ্য। টানা 8 মাস ধরে নেতিবাচক প্রবৃদ্ধিতে থাকা তৈরি পোশাক খাতের রফতানি আয় মার্চে এসে নেমেছে 278 কোটি 23 লাখ ডলারে, যা চলতি অর্থবছরের প্রথম 9 মাসের মধ্যে সর্বনিম্ন। মার্চ পর্যন্ত 9 মাসের হিসেবে মোট রফতানি আয় এসেছে 3,538 কোটি 65 লাখ ডলার বছর ব্যবধানে, যা প্রায় 5% কম। রফতানিকারকরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতির ঘোর কাটতে না কাটতেই বিশ্ববাজারে বড় ধাক্কা দিয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত, তাই সহজে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে মনে করেন তারা। গেল জুলাইয়ে রফতানি আয়ে প্রায় 25% প্রবৃদ্ধি দেখানোর পরের 8 মাসে আর মন্দার কবল থেকে বের হতে পারেনি দেশের তৈরি পোশাক শিল্প। ধারাবাহিক নেতিবাচক প্রবৃদ্ধিতে থাকায় এ খাতের রফতানি আয় মার্চে নেমেছে 278 কোটি 23 লাখ ডলারে। গেল বছর একই সময়ের তুলনায় যা 19.35% কম। হিসাব বলছে এই আয় এখন পর্যন্ত শুধু চলতি বছরের কোনো একক মাসের সর্বনিম্নই নয়, 22 মাস পর এত কম রফতানি আয় দেশে এনেছে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম ঘটে নাই, কন্টিনিউয়াস 8 মাস অনবরত ডিক্লাইন করে যাচ্ছে রপ্তানি। এবং এইটা যে কত ভয়াবহ চিত্র যারা এর ভিতরে আছে তারাই কিন্তু এটা বুঝতে পারতেছে। বাইরে থেকে কেউ এটা ইমাজিন করতে পারছে না যে আসলে এটা কত বড় সংকট আমাদের উপর দিয়ে যাচ্ছে বা তৈরি হয়েছে। ঘুরে দাঁড়ানোর জন্য আমি যেটা মনে করি প্রণোদনার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পলিসি সাপোর্ট।
প্রধান রপ্তানি খাতের এমন বেহাল দশার বড় ধাক্কা লেগেছে মোট রপ্তানি আয়ের হিসাবেও। বছর ব্যবধানে 18% বেশি কমে মার্চে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে $348 কোটি 7 লাখ, যা 2024 সালের এপ্রিলের পর সর্বনিম্ন। মোট হিসাবে মার্চ পর্যন্ত চলতি বছরের প্রথম 9 মাসে রপ্তানি আয় এসেছে $3,538 কোটি 65 লাখ, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 5% কম। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতায় রপ্তানি আয় কমার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে কৌশলী ও দূরদর্শী পরিকল্পনা হাতে নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বছর ব্যবধানে মার্চে চামড়া ও চামড়াজাত খাতের রপ্তানি আয় প্রায় 7% কমলেও 9 মাসের হিসাবে 3.15% প্রবৃদ্ধি ধরে রেখেছে খাতটি। তবে মন্দার কবলে আটকে গেছে পাট ও পাটপণ্য এবং হোম টেক্সটাইলের মতো রপ্তানিমুখী বড় খাত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন এ সময়ের বাণিজ্য। তীব্র গরমে প্রশান্তির খোঁজে সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সাগর তীরে নোনা জলে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, আর এই সৈকতের সাপ্তাহিক ছুটির দিন, তাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক। সমুদ্র সৈকতের লাবণী থেকে শুরু করে কলাতলি সব জায়গায় এখন পর্যটকের যে তীব্র চাপ সেটি আমরা লক্ষ্য করছি। মানুষজনের প্রচণ্ড ভিড়, সবাই তীব্র গরম উপেক্ষা করে যে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে যে মেতে রয়েছে সে দৃশ্যগুলো আসলে দেখতে পাবেন। এখানে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছে, আবার অনেকে এসেছে প্রিয়জনকে সঙ্গে নিয়ে। যেমন সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই উত্তাল ঢেউ যেমন মেতে রয়েছে, ঠিক তেমনি টিউব নিয়ে গা ভাসিয়ে সমুদ্রে দূর দূরান্ত চলে যাচ্ছে। আবার অনেকে জেট স্কি রয়েছে, সে জেট স্কি যুগে কিন্তু সমুদ্র উপভোগ করতে গভীর সাগরে ছু মেরে আসছেন পর্যটক দম্পতি কিংবা বন্ধু বান্ধব সবাই মিলে। এভাবেই কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। আমরা লক্ষ্য করেছি টানা ঈদের ছুটির পর স্বাধীনতা দিবস, তারপর সাপ্তাহিক ছুটির দিন, টানা 10 দিন পর্যটক ছিল, তারপর পর্যটক কিছুটা কমলো, আবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে এখন বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ছুটে এসেছে এবং এই ছুটে আসাকে কেন্দ্র করে এখানকার যে ব্যবসা বাণিজ্য সব চাঙ্গা ভাব। এখনো পর্যন্ত ঈদের পর থেকে এখনো পর্যন্ত পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। আমরা যতটুকু ঈদে জেনেছিলাম, টানা 7 দিনে প্রায় 7 লাখের বেশি পর্যটক কক্সবাজারে আগমন হয়েছিল। সেই আগমনের 600 কোটি টাকার বাণিজ্য হয়েছিল। এখনো ঠিক আমরা দেখতে পাচ্ছি সেই যে ঈদের ছুটিতে যেমন পর্যটক এসেছিল, এখনও সেই পরিমাণ পর্যটক সাপ্তাহিক ছুটির দিনে আসছে এবং আগামী 2 দিন কক্সবাজারে প্রায় 1.5 থেকে 3 লাখ পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কেন্দ্র করে এখানকার ব্যবসা বাণিজ্য যেমন চাঙ্গা, ঠিক ব্যবসায়ীরা মনে করছেন, চেম্বারের যারা নির্বাচিত সভাপতি রয়েছেন তারা মনে করছেন কক্সবাজারে এই টানা 2 দিনে প্রায় 100 কোটি টাকার ব্যবসা হবে। তো এ ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এবারের ঈদ মৌসুমে প্রত্যাশা অনুযায়ী হয়নি সিলেটের পর্যটন ব্যবসা। পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি থাকলেও তা অন্য বছরের তুলনায় কম বলছেন ব্যবসায়ীরা। তারা জানান, জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের ভ্রমণ পরিকল্পনাতেও। দিগেন সিংহ ও নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। ঈদের ছুটিতে দেশের পর্যটকদের শীর্ষ পছন্দের জায়গার মধ্যে একটি সিলেট। জাফলং, রাতারগুল, সাদা পাথর, চা বাগান সহ বিভিন্ন স্পটে থাকে দর্শনার্থীদের ভিড়। তবে এবারের ঈদুল ফিতরের অবস্থা ছিল অন্য বছরের তুলনায় আলাদা। ব্যবসায়ীরা বলছেন, পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি থাকলেও তা অন্য বছরের তুলনায় কম। এ কারণে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়নি। ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা, সড়ক এবং বিমানের ভাড়া বেশি হওয়ার কারণে সিলেটে এইবার পর্যটকরা আমরা খুব বেশি আশানুরূপ হয়েছে সেটা বলবো না, আবার খুব মন্দও হয়নি। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের ভ্রমণ পরিকল্পনাতেও। যারা মনে করেন প্রাইভেট গাড়ি নিয়ে আসে, নিজস্ব গাড়ি নিয়ে আসে বা গাড়ি রেন্ট করে আসে, ওনারা তেলের একটা অনিশ্চয়তার জন্য, যুদ্ধকালীন কারণে ওনারা অনেকেই ক্যান্সেল করেছেন। পেছনের ভিত্তিতে একটা গাড়ি ঢাকা থেকে যদি সিলেট আসতে হয়, সে 20 লিটার তেল পেয়ে সে কোন ভরসায় আসবে? পথে যদি কোথাও রেশনের ভিত্তিতে সে না পায়, তাহলে তো গাড়ি তার পথে বসে যাবে। আমার কাছে মনে হয় সেখানে 60%ই যারা অরিজিনাল ট্যুরিস্ট তারা কিন্তু বের হয় নাই।
এদিকে পর্যটকদের নিরাপত্তায় সবসময় কাজ চলছে বলে জানায় টুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে সার্বিক নিরাপত্তা প্রদানের বিষয়টা ছিল পর্যটন স্পট এবং পর্যটকদের, সেটা আমরা মোটামুটি নিশ্চিত করতে পেরেছি বলে আশা করছি। পর্যটন ব্যবসায়ীদের তথ্য মতে এবছর ঈদ উল ফিতরের ছুটিতে সিলেট রিজিয়নে 19,61,000-এরও বেশি পর্যটকদের সমাগম হয়। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। দেখছেন এই সময়ের বাণিজ্য। ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজারে দাম কমছে বিটকয়েনের, পতনের ধারায় রয়েছে বাইন্যান্সও, তবে সোলানার দাম রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজারে দরপতনের মধ্যে রয়েছে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন। সপ্তাহের ব্যবধানে 0.39% এবং এক মাসে 8.40% কমে বর্তমানে বিক্রি হচ্ছে $66,600। পতনের ধারায় রয়েছে আরেক জনপ্রিয় মুদ্রা বাইন্যান্সের দামও। এক সপ্তাহে কমেছে 4.19% এবং এক মাসে 10.79% কমে বাইন্যান্স কয়েন বিক্রি হচ্ছে $586। অন্যদিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে ইথার। মাসের হিসাবে 3.46% কমলেও সপ্তাহের ব্যবধানে 3.14% বেড়ে বিক্রি হচ্ছে $2,052। এক সপ্তাহে 4.60% এবং মাসের ব্যবধানে 12.81% কমে সোলানা বিক্রি হচ্ছে $80। এছাড়া কসমোসের দাম এক সপ্তাহে বেড়েছে 1.40%, তবে এক মাসে কমেছে 9.78%। মুদ্রাটি বিক্রি হচ্ছে $1.70। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। ইতালিতে রয়েছে 30,000-এরও বেশি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পর্যটন এলাকায় হওয়ায় মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে চরম ক্ষতির মুখে পড়েছে তারা। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। পশ্চিম ইউরোপের প্রাচীন সভ্যতার নান্দনিক সৌন্দর্যের দেশ ইতালি। প্রায় 30,000-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। মুদি, মুদ্রা বিনিময়, কৃষি, বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টের বাইরেও প্রায় 60% ব্যবসা প্রতিষ্ঠান পর্যটক নির্ভর এলাকায় গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পর্যটন নির্ভর ব্যবসার উপর ব্যাপক প্রভাব পড়ে। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এরই মধ্যে ফ্লাইট বিপর্যয়ের মুখে স্থবির হয়ে পড়েছে পর্যটন ব্যবসা। যুদ্ধের কারণে আমাদের পর্যটক অনেক কমে গিয়েছে। প্রথমে ছিল ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, তখনও প্রচুর কমেছে। তারপরে শুরু হলো ইরান আর মিডল ইস্টের যুদ্ধ। এই যুদ্ধের কারণে আমাদের পর্যটন আরো কমে গিয়েছে। এই যুদ্ধ অতি তাড়াতাড়ি সমর্থন করবে এবং আমাদের ব্যবসাগুলো ভালো হয়ে যাবে এই আশা আমি ব্যক্ত করি। যুদ্ধের কারণে এখন ব্যবসা বাণিজ্য নাজেহাল অবস্থা, টুরিস্ট আসা বন্ধ হয়ে গিয়েছে, যার প্রভাব বাংলাদেশিদের উপর পড়ছে। ইতালির প্রায় 5.5 লাখ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিদেশিরা, যা দেশটির মোট ব্যবসা প্রতিষ্ঠানের 11%। ইতালির বিভিন্ন খাতে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত 5 বছরেই বেড়েছে প্রায় 62%। গত 4 বছর ইতালি থেকে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন প্রবাসীরা, যার অন্যতম কারণ প্রবাসী ব্যবসায়ীদের অর্থনৈতিক সমৃদ্ধি। সময় সংবাদ, ইতালি। অর্থনৈতিক চাপে পড়েছেন মার্কিন নাগরিকরা। এর জন্য ট্রাম্পের নীতিকে দায়ী করছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার। রেসিপ্রোকাল ট্যারিফের প্রভাবে আন্তর্জাতিক বাজার নির্ভর বোরবন শিল্পে রপ্তানি কমে যাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়াকে কেন্দ্র করে এই মন্তব্য করেন তিনি। বিশ্বজুড়ে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে বাণিজ্য খাতে তৈরি হয়েছে অস্থিরতা। এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে খোদ যুক্তরাষ্ট্রেই। দেশটির আন্তর্জাতিক বাজার নির্ভর শিল্পগুলোর রপ্তানি কমে যাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় চাপ পড়েছে। পাল্টাপাল্টি বাণিজ্যিক পদক্ষেপের কারণে আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থমকে গেছে। আমরা নতুন অর্ডার পাওয়ার কাছাকাছি ছিলাম, কিন্তু কানাডা আমেরিকান পণ্য গ্রহণ বন্ধ করে দেয়। উল্লেখযোগ্য প্রভাব দেখা গেছে কেন্টাকি অঙ্গরাজ্যের বোরবন শিল্পে। অনিশ্চিত বাজার, বাড়তি খরচ এবং ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে পড়ছেন এই খাতের সংশ্লিষ্টরা। আমেরিকার মানুষ কষ্টে আছে, আর তারা কষ্টে আছে ডোনাল্ড ট্রাম্প ও তার নীতির কারণে। তারা এটা জানে ডোনাল্ড ট্রাম্পের সেই ট্যারিফ বোর্ড সহ ছবিটি আগামী মিড টার্ম নির্বাচনে দেশের প্রতিটি গভর্নর নির্বাচনে ব্যবহার করা হবে। চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে কেন্টাকি বোরবন শিল্প এক ধরনের ক্রসফায়ার পরিস্থিতিতে আটকে পড়েছে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ।
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব পড়েছে ভিয়েতনামে। হু হু করে বাড়ছে জ্বালানির দাম, কিন্তু ভাড়া একই থাকায় বিপাকে ডেলিভারি রাইডার। কমছে আয়, বাড়ছে কাজের চাপ। জীবিকা টিকিয়ে রাখতে কেউ বাড়াচ্ছেন কর্মঘণ্টা, কেউ ভাবছেন বৈদ্যুতিক বাইকে ফিরে যাওয়ার কথা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ভিয়েতনামে জ্বালানির দাম বেড়েই চলেছে। দেশটির শীর্ষ জ্বালানি সরবরাহকারী পেট্রোলিমেক্সের তথ্য অনুযায়ী পেট্রোলের দাম বেড়েছে প্রায় 21% আর ডিজেলের দাম বেড়েছে 54% পর্যন্ত। এই মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে রাইড শেয়ারিং ও ডেলিভারি খাতে কাজ করা হাজারো মানুষের ওপর। ডেলিভারি রাইডারদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও তাদের ভাড়া বা পারিশ্রমিক একই রয়েছে। তাই আগের মতো আয় করতে হলে এখন আরও বেশি সময় কাজ করতে হচ্ছে। অনেকেই বলছেন দৈনন্দিন খরচ মেটানোই এখন কঠিন হয়ে পড়েছে, কারণ আয়ের বড় অংশই চলে যাচ্ছে জ্বালানি খরচে। প্রতিটি ডেলিভারিতে আমি পাই 2000 ভিয়েতনামি ডং। আগে 40-50 হাজার ডং দিয়ে ট্যাঙ্ক ভরানো যেত, এখন প্রায় দ্বিগুণ লাগে। এ কারণে খরচ অনেক বেড়ে গেছে, লোকসানও বাড়ছে। বিশেষ করে ই কমার্স ও ফুড ডেলিভারি কর্মীরা সবচেয়ে বেশি চাপের মুখে। প্রতিটি ডেলিভারিতে নির্দিষ্ট অল্প পারিশ্রমিক পাওয়া গেলেও বাড়তি জ্বালানি খরচে তা প্রায় অকার্যকর হয়ে পড়ছে। ফলে কেউ কেউ বিকল্প হিসেবে বৈদ্যুতিক মোটরবাইক ব্যবহারের কথা ভাবছেন, যদিও সেটি বড় বিনিয়োগ হওয়ায় তাৎক্ষণিকভাবে সম্ভব হচ্ছে না। আমি বৈদ্যুতিক বাইকে যাওয়ার কথা ভেবেছি, কিন্তু বাইকই আবার সবচেয়ে বড় সম্পদ, তাই বদলানো সহজ নয়। তবে এই পরিস্থিতি দীর্ঘ হলে হয়তো বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হবে, না হলে জ্বালানির খরচেই সব আয় শেষ হয়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে সরকার এরই মধ্যে কিছু জ্বালানি কর স্থগিত করেছে এবং প্রায় 8 ট্রিলিয়ন ভিয়েতনামি ডং বরাদ্দ দিয়েছে মূল্য স্থিতিশীলতা তহবিলে। পাশাপাশি দেশটির প্রধান তেল শোধনাগারকে জ্বালানি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবুও বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা অব্যাহত থাকলে এই চাপ থেকে দ্রুত মুক্তি পাওয়া কঠিন হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এই ছিল সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।